কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি মনিকে, তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে, প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা ওই মাতৃত্বের সুগন্ধ। উপস্থিত অনেকের তীক্ষ্ণ চোখ তখন তার উপর আবর্ত হয় গোটা দেহে। বাইরে রাত পার করা একটা জোয়ান মেয়ের শরীরে অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত যাদের শকুন দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন। সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অশ্রু মোছায় সে। নিশ্চিন্ত করতে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্পাপ বায়না। ছোট আপু আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ালো, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কে আছে? খোরশেদুলের সঙ্গে আরও একটি চেহারায় সমান বিতৃষ্ণা, ষাট ছুঁই ছুঁই বৃদ্ধা আলিয়া বেগম। বোনের মেয়ের উপর ছেলের বউয়ের এত আহামরি আহ্লাদ দেখলেই তার গা পিত্তি জলে, চোখ নাক কুচকে দম ফেললেন উনি। টেনে টেনে শুধালেন, তা মাইয়া আসিলা কই রাইতে, কার বাড়িতে? এতক্ষণ নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরাত। সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিকে। অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতা সত্তা গুলিয়ে ফেলল, ঢোক গিলল শঙ্কায়। কি বলবে এখন, কি উত্তর দেবে? একে তো ছেলেগুলো মেহেরবানি করে ওকে ছেড়ে গিয়েছে, একটা নখও স্পর্শ করেনি ওর। দুয়ে গাড়িতে বসে তীব্র ছোড়া সেই সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে হিতে বিপরীত হয়। পুষ্পিতার হৃৎপিণ্ড ছলাৎ করছে, প্রাতের শীতল বায়ুতেও ঘামাচ্ছে কপাল। ওর চুপ থাকায় বৃদ্ধা সন্দেহ বাড়ল, শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার, মুখে কথা নাই কেন? কই গেছিলা কাইল? নাগরটা সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন। মহিকার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগে কেড়ে নিলেন তিনি। আম্মা, মেয়েটা তো মাত্র ফিরল আর আপনি জেরা করতে শুরু করে দিলেন। এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আলিয়া মুখ বাঁকালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল সন্তর্পণে চসূচক শব্দ করল। এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা। জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ায় স্বস্তি পেল পুষ্পিতা, ভয়ে জমাট বক্ষপট ওঠানামা করল। সালমা ওর মাথার একপাশে হাত বুলালেন, মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়ে গেছে? চল। নুহা বলল, যা। পুষ্পিতা ঘাড় হেলায়। এই উসিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি, দাঁড়ান। খাওয়াবেন তো? এত তাড়া কিসের? কণ্ঠের উৎসের দিক দৃষ্টিগুলো ঘুরে যায়। তরতর থামলেন দুজন। এই গোটা বিল্ডিং এর মালিক মামুন শাহ, তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন। ডলি বেগম নুহাকে বললেন, একটু জায়গা দেবে, ভেতরে যাব। সে ভদ্রমের মতো একপাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইলেও স্বামীসহ ভেতরে ঢুকলেন তিনি। প্রথমে চোখ দিয়ে সম্পূর্ণ আগামাথা মাপলেন পুষ্পিতার। অষ্টপুটে চতুরের ন্যায় চকচকে হাসি, কোটর ভর্তি প্রহসন। সালমার দিকে চেয়ে বললেন, তা ভাবি, কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরল তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহ রহম করেছেন। ডলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো, কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় রাতে ছিল, কিন্তু ওর কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়। লজ্জা শরমের একটা বালাই আছে না কি? তাই তো পুষ্পিতা? পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল, বুক ধুকপুক করছে গতিতে। অজানা আশঙ্কার সুনামি উত্তাল তুলেছে যেন। উপস্থিত সকলের দৃষ্টি জিজ্ঞাসু। সালমা বললেন, ঠিক করে কথা বলুন ভাবি। মামুন সাহেব একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ে ব্যথা বাড়ে। ডলি বেগম সাজানো গোছানো শব্দে বললেন, জি, বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তা ও জীবনেও বলবে কি না সন্দেহ। তাই ভাবলাম আমিই বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে, বলুন। কথাগুলো সবার দিকে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগম ওর ব্যগ্র উতলা চোখের দিকে চেয়েই দৃঢ়তার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মাস্তান পিট্টুর সাথে ছিল। রক্ত ছলকে ওঠে পুষ্পিতার। নিভু স্পন্দিত নেত্রযুগল হকচকায়, হতবিহবল আওড়ালো। বিট্টু মস্তান? খোরশেদুলের চোখ দুটি জলজল করে উঠে। এই তো, এটাই তো বলার জন্য ভেতরটা উসকুস করছিল খুব। এবার তোর কি হবে পুষ্পিতা? পরপর ভ্রু বাঁকালেন। সব কথা ওনার কি করে জানলেন?
এখানে তো তখন কেউ ছিল না। আলিয়া বেগম কোচকানো ললাট আরো কুচকে বললেন, বিট্টুটা কেডা? খোরশেদ এই সারা কেডা? দারোয়ান বাইরে থেকে আগ বাড়িয়ে জবাব দেন। মাস্তান খালা, নাম করা গুন্ডা, এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। প্রৌঢ়া ভ্রু কপালে তুললেন, হা হুতাশ করে বললেন, ও আল্লাহ, গুন্ডা? এক গুন্ডার লগে কিনা এই মাইয়া রাত কাটাইয়া আইলো। রাত কাটানোর কথার যথার্থ ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতার। বজ্রাহতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার আখিদয়। বিট্টু মাস্তার নামটা তার পরিচিত সঙ্গে অপছন্দের, অথচ ওদের সঙ্গেই ছিল কাল। ওই বিলাই চোখ কর্কশ ছেলেটা, সেই বুঝি বিট্টু। বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ। কিন্তু এখন অবধি যা যা বিশেষণ শুনেছে ওদের, তাতে তো ওরা খারাপ জঘন্য গোছের ছেলে পেলে। ইফটিজিংয়ে পটু অমন লোকগুলো ওকে একা পেয়েও ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনেও বিট্টু মাস্তানের বন্ধুর সঙ্গে মিথিলাই বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটা শিরা দপদপিয়ে উঠল। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। তার চুপ থাকায় যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোরন কেটে বললেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এই তো পুষ্পিতার সামনেই দাঁড়িয়ে। আমি ভুল বলছি কি না ওকে জিজ্ঞেস করুন না হয়। নুহা নামটা জানে, উত্তরাতেও বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেনি কখনো। সে আর এই কি একই লোক? এদিকে স্তব্ধের ন্যায় হাঁ করে রইল রাহাত। ছোট্ট মাথার আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলি বেগম খুব অবাক হলেন, এমনভাবে বললেন, ভুল আমার? আচ্ছা বেশ, মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে। ওই বলুক। কি হাকিম ভাই, কি দেখেছেন বলুন সবাইকে। হাকিম একটু কেশে স্পষ্ট গলায় বললেন, জি, আমি নিজের চোখে দেখেছি। একটু আগে বিট্টু গুন্ডা গাড়ি করে আপনার মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে। আরেক দফা বিস্ময়ের শব্দযুক্ত বাজ পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটাই এলোমেলো লাগছে। শুনলেন তো? এরপর নিশ্চয় আমার ভুল ধরা হবে না। পুষ্পিতা যদি বিট্টুর সাথে নাই থাকবে, তবে ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বা সে গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে। বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। নুহা ওকে টেনে নিজের দিকে ফেরায়, উতলা হয়ে শুধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যিই কি বিট্টু মস্তানের সঙ্গে ছিলে তুই? পুষ্পিতা দিশেহারা দশায় জিভে ঠোঁট ভেজালো। চরিত্রের কালি লেপনের করুণ চিত্র স্পষ্ট দেখছে সে। থেমে থেমে বলল, আমি জানি না, আমি ওদের কারোর মুখ দেখিনি। ডলি কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, ওদের? তার মানে আরো অনেকে ছিল পুষ্পিতা? ঠিক কজনের সাথে ছিলে তা নিশ্চয় বলতে পারবে। জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিলেন সালমা। কথা কোথা থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলি শেষ কথাটাই স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন এবার। আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে কথা বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিম গিয়ে বলেছে বলেই তো জানলাম। উনি কি বলেছেন? উনি বলেননি? তা দিয়ে আমি কি করব? চোখের দেখা সবসময় ঠিক হয় তাও কিন্তু না। নিশ্চুপ মামুন শাহ মুখ খুললেন এবার। ভদ্রভাবে বললেন, দেখুন আফা, শুধু এই এলাকা না, আশেপাশের যে কোনো এলাকায় বিট্টু মাস্তানকে সবাই এক ডাকে চেনে। বাচ্চা কাচ্চাও ওর চেহারা হুবহু বর্ণনা দিতে পারবে। সেখানে হাকিম আমার বাড়িতে ডিউটি করছে আজকে 20 বছর। ওর ভুল হবে, এই যুক্তিটা হাস্যকর লাগছে না? হাকিম সউদ্যোগে বলল, ভুল তো হয়নি স্যার। নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও বিট্টু মাস্তানেরটা ভুল হবে না। আমি যা দেখছি তা ঠিক দেখেছি। বিশ্বাস না হলে আপনারা মেয়েটাকে জিজ্ঞেস করেই দেখুন। পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখ ছাপানো সমুদ্র যেন যে কোনো সময় ভাসিয়ে নেবে পৃথিবী। সালমা তৎপর ওর দিকে চাইলেন। নীরব দেখে কণ্ঠ উঁচু করে বললেন, কি রে, চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্তান নিয়ে গিয়েছে এখানে। পুষ্পিতা টলমলে আঁকি তুলল, অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মনি, যে আমাকে দিয়ে গেল সে ওই গুন্ডাটা হলে। ডলি বেগম কথা হামলে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? এর মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা, বিট্টু না হলেও তুমি কোনো ছেলের সঙ্গে নিশ্চিত ছিলে? ছিলাম, কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছু হয়নি। ওরা কেউই আমাকে ছোঁয়নি অবধি। আলিয়া উপহাস করে বললেন, এই হইছে আমার সতী সাবিত্রী, রাত কাটাইয়া আইলো আর এরে নাকি ছয় নাই। আজকালকার গো পুরুষ মানসে লেদা মাইয়া সারে না, সেইখানে ওরে নাকি এমনি সাইরা দিছে। নুহা চেতে বলল, আপনি একজন বয়স্ক মানুষ হয়েও আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতা আগে বলুক সবটা, না শুনেই লাফাচ্ছেন খালি।
খোরশেদুল পিঠে দুহাত বেঁধে সবটা দেখছেন শুনছেন। ঠোঁটের কোণায় উপভোগ্য চাপা হাসি। হাকিম বাইরে থেকে বললেন, কি আর বলবে অমি, ওকে দেখেই তো সব সাফ সাফ বোঝা যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলা ফিরলো, তাও পরনের ছেলেদের পোশাক, এতেই কি সব কিছু প্রমাণ হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো, বাড়িতে ওঠার সময় ঘোমটার জন্য চেহারাও দেখা যায়নি ওর। সে কেন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে এখনো? এই জামা কার বলুন, আপনারাই বলুন। চেঁচামেচিতে চারিপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে, ঠিক ঠিক, ধ্বনি তুললেন কতকে। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল, কান্না আটকাতে শ্বাসনালী ছেড়ে চড়ে যাচ্ছে। এমনভাবে সম্মানের আহুতিও লেখা ছিল কপালে। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণে পুষ্পিতার বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দ যে খেয়াল করেননি এতক্ষণ, মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়, নিজেই এলোমেলো হয়ে গেলেন নেতিবাচক ভাবনায়। ত্রস্ত ওর হাত চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ভরকালো খানিক। সালমা কণ্ঠ চেপে বললেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যি তুই ওই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গিয়েছিল? কি করেছে ওরা? কতদিন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখতে নিলে নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলেয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফুসুর ফাসুর কইরা লাভ হইব না বৌমা। তোমার বইনজির কুকীর্তি ফাঁস হইছে, শাক দিয়া আর কত মাছ থাকবা? পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মেলালেন। আরো একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছি ছি ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার উপর। পুষ্পিতা চোখ চেয়ে বুঝে নিল, খামচে ধরল কামিজ। জন্ম থেকে সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না অপটু কাউকে মুখের উপর জবাব দিতে। যদি পারত আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারত না এসবের? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে, সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলেয়া বেগম পাল্টা তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খায় দায় থাহে। অহন আমার পোলার মান ইজ্জত লইয়া তামসা করবার, আর আমি মা হইয়া কিছুই কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বললেন, ও খোরশেদ, কি সর্বনাশ হইল বাপ! এই মাইয়া তো বিয়ার আগেই আকাম কইরা ঘরে আইলো, সমাজে এখন মুখ দেখাইবি কেমতে? পুষ্পিতা বোঝা গলায় সাফাই গেল, দাদু আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে তো। আলেয়া মাঝপথে ধমকে বললেন, তুই চুপ কর মাইয়া। তোর নাকান কলঙ্কিনীর মুখে কোনো কথা শুনাও পাপ খোরশেদ। মায়া কি কনহুনি? এই মাইয়া কইলাম না পাকি, এখন এরে সংসারে রাখন মানে আল্লাহর গজবটাই না আনা। নুহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুটকাচালি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মেয়ের সাথে এইভাবে কথা বলছো? তাও আবার আমার বাসায়, আমার সামনে দাঁড়িয়ে। আর আপনার মা যে বলছে তা এতক্ষণ শোনেননি? উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলছে বেশ করেছে। ভুলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কুকাজ করে আসতে পারে, আর কেউ বললেই দোষ? পুষ্পিতার মামি নুরুন্নাহারের বয়স কম। তিনি একভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকুন দেখে বুকটা হুহু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আরে সবাই মিলে কেমন করছে ওর সাথে? জমির চাপা গলায় বললেন, তুমি চুপ থাকো। এখন আমরা কিছু বললেই খোরশেদ ভাই এনিয়ে বেনিয়ে ওকে আমাদের গাড়ে গছাতে চাইবেন। নুরুন্নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন। স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে, দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনে স্বামীর উপর ফুঁসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলুন। খোরশেদুল, পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বললেন, না, জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতে তো, সেই নাটক আজ ধরা পড়েছে।
আসল রূপ বেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা অবাক হচ্ছে তোকে দেখে। পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়ায় থেকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস? অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটার ন্যায় বিতল কথাটা ক্ষতবিক্ষত করে দিল অন্তঃপট। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউই এখন আবার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আবার চরিত্রে। কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনি সবকিছুর একমাত্র সাক্ষী। তিনি জানেন আমি পবিত্র। আলিয়া বিদ্রুপ করে বললেন, ওরে আমার পবিত্রির কন্যারে, এক পোলার লগে থাকলি শুইলি, তার কাপড় পইরা ফিরা আইলি, আবার কস আমি পবিত্রির। আল্লাহ কালে কালে কত কি দেখাইবা। আর পুষ্পিতা দাঁতে নিম্নাষ্ট চেপে ধরে। দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটাই যে তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ততা আর এমন কি। সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা আর একটা আজে বাজে কথা বলবেন না, বলে দিলাম। কি কইবার কইলে? আমারে হুমকি দিতেছ তুমি? খোরশেদ, দেখালো তোর বউ আমারে স্যাদ দেখায়, আমার পোলার উপর বইনের মাইয়া খাওয়ায় পড়ায়, আবার তার নোংরামি দামা চাপাও দিতে চায়। কি সুন্দর মগের মুল্লুক পাইছে এক একজন। মহিদুল আলম কপালে আঙ্গুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকে ঝগড়ুটে স্বভাবের। যেখানে যাবেন স্বইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটাকে থামাতে বরাবর ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে, এখন তো সফল হওয়ার চিন্তা ও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথা আমার মেয়েকে যা তা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে। সালমা, একটু পর তো পুরো এলাকা বলবে, আঙ্গুল তুলবে তোমার বোনের মেয়ের উপর, থুতু ছুড়বে ওর মুখে। এ তো যে গলা বাড়াচ্ছ, তা পুষ্পিতা নিশ্চুপ কেন? আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটো কথা ছাড়া তো কি শুনেছিলা? এর মানে নিশ্চয়ই এমন কিছু করে এসেছে যা বলার মুখ নেই। ডলি বেগম পুষ্পিতার কনুই টেনে নিজের দিকে ফিরালেন। কান্নায় মেয়েটার বুক অবধি ভেজা, অথচ সেই অশ্রুর রেশ বিন্দুমাত্র প্রভাব ফেলল না ওনাতে। নিজের মতো সন্দিহান গলায় বললেন, আচ্ছা পুষ্পিতা, একটা কথা বলবে? তুমি আবার নিজের ইচ্ছেতে বিট্টুর সঙ্গে যাওনি তো? না মানে তুমি সুন্দরী, আবার সেই মস্তানের মেয়েদের প্রতি ছুকছুকে স্বভাব, তারপর যেমন ফিটফাট অবস্থায় ফিরলে। এখানে নিশ্চয়ই জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। যা হয়েছে তোমার সম্মতিতে, তাই না? তা কতদিন ধরে চলছে এসব নোংরামি? পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল। চুপ করে গালে জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহবলতায় অবশ জীবে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগলো শুধু। অথচ তেলে বেগুনে জ্বলে ওঠে নুহা। পুষ্পিতাকে খপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজে মুখোমুখি দাঁড়ায় ডলির। রুষ্ট ক্রুদ্ধ হয়ে বলল, খবরদার, আর একটা বাজে কথা বলেছেন তো? এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামি করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন বাখারা। এত আত্মীয় স্বজন, অচেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জতে প্রশ্ন ওঠায় হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ তাই, আমার মেয়ে খারাপ হলে তাতে আপনাদের কি? আমরা বুঝে নেব এসব। আপনি তো পরোপকার করতে খবরটা দিতে এসেছিলেন, ভাবিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনি তো আসিনি ভাই, আসল কথাটাই তো এখনো বলা বাকি। খোরশেদুল আগ্রহ ভরে শুধালেন, কি কথা? মামুন শাহ চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসাবেও বেশ নরম তিনি। ভাড়াটিয়াদের উপর চোটপাট যা করার ডলি করেন সর্বদা। হালকা গলা খাকারি দিয়ে বললেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সাথে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে, বিট্টুরও আনাগোনা বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচের তলায় ব্যাচেলার মেয়েরা থাকে। তাছাড়া আমারও 2টা শেয়ানা মেয়ে আছে।
ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। আমি কোন আক্কেলে এত বড় রিস্ক নেব বলুন তো? পুষ্পিতা প্যাকুল গলায় বলল। আপনারা কেন এসব বলছেন? আপনারা কেন এসব বলছেন? আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্কই নেই। খোরশেদুলের মেজাজ চটে। হাতের মুঠোয় আপনা আপনি আসা মোক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পর পুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করে এলে তাই না? খুব সম্মান বাঁচিয়েছিস আমার। লজ্জাও করে না কথা বলতে, নষ্ট মেয়ে কোথাকার। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন। খুরশেদ, 20 বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটা নিঃশ্বাস হয়ে উঠছে বিষাক্ত। চোখের উষ্ণ জলে ভেতরের তাণ্ডব চকবগায় আরো। সহ্য সীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিকে চেয়ে পরিষ্কার প্রতিবাদ করলো কণ্ঠে নম্রতা। খালুজান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন না আপনি। কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহার মাথায় বন্যি ধরালো খোরশেদুলের। হতবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে দেখো সালমা, দেখো শুধু কলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছি। সে আজ তোমার স্বামীর উপর ফনা তুলছে আর কাল তোমার সবল দেবে। বুঝেছো এখন? নুহা বলল। তো আপনি নোংরা কথা বলবেন আর ও চুপ করে থাকবে? হ্যাঁ, আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব শোনাতে রুচিতে না বাঁধে, তবে ওর বাঁধবে কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনার আমার গুরুজন। খোরশেদুল উষ্মায় একাকার হয়ে বললেন, কি ভদ্র মেয়ে এসেছেন আপনারা। একজন কুকীর্তি করে আসবে, আরেক বান্ধবী সাফাই গাইবে তার। আজকাল ছেলে মেয়ের বাবা মা কোথাও শিক্ষা দেয়নি। সালমা বললেন, তুমিও যে ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা উচ্চারণ করছো খুরশেদ, তাতে কোনো ভদ্র ঘরের সন্তান হতে পারে না। আলেয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন, পূর্বেই ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই যেটা বলল শুনলেন তো। এখন কথা হচ্ছে, আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে এসব অ্যালাও না। এই মেয়ে আজ গিয়েছে যখন, কাল আবার যাবে। না হলে গুন্ডাটাকে রাতে বেরোতে বাড়িতে ঢোকাবে, শেষে মহল্লায় কুৎসার রটাবে আমাদের নামে। অন্য ভাড়াটিয়াও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, কেন? 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছি আমরা, তাহলে খালি করব কেন? আপনাদের ওই অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া হবে, তাও দয়া করে রেহাই দিন আমাদের। আপনার এই মেয়ের জন্যে এত দিনের পুরনো বাড়ির বদনাম করতে পারবো না। হাকিম মাথা দুলিয়ে বললেন, সেই তো এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোয়াটে পারে, সে মেয়ে যে আর কোথায় আসর পাতে তা কে না জানে। এমনিতেও চেহারা ভালো হলেও সেই সব মেয়ে ছেলেদের নাড়াচাড়ায় নষ্ট হবে, স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিকে। দুজোড়া ভয়ানক চাহনিতে ভরকে হতভম্ব হলেন হাকিম। সালমা কাঠকণ্ঠে বললেন, দারোয়ানের মতো থাকবেন। বাড়ি ছাড়তে হবেই তো। ঠিক আছে, ছেড়ে দিব। ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই। কিন্তু আমার মেয়েকে নিয়ে আরেকটা কথা বলবেন, খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট করে বললেন, বাসা ছাড়বো মানে? তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলা গাড়ি মনে হয় সালমা? যে মাসে মাসে বাসা পাল্টাবো, ফের বাসা বদলানো মানে কতগুলো টাকা খসানো তুমি জানো? পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করব? আমি কোথাও বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই। দরকার পড়লে ওই চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে হলো তত্র। সালমা আর্তনাদ করে বললেন, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না আমি কি বললো? এরকম অশ্রদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থের কল্যাণ। আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহণের অমঙ্গল চাইব? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না, আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেয়ালে লেগে যায়।
ক্ষুদ্র বুক দলিত মথিত, এক একটি কটু বাক্য যেন এক একটি কুঠারের মর্মর আঘাত। তুমি কি পাগল হলে? সব যেন কি বলছো? ও আমাদের রেখে যাবে কোথায়? কেন, ওর বাবা আছে না? তোমার ভাইও তো রয়েছে, সে কেন দায়িত্ব নেয় না ওর? সব ঠেকা তোমার একার? জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন। নুরুন্নাহারকে বললেন, দেখেছো, বলতে না বলতেই আমাদের দিকে ঠেলছে। নুরুন্নাহার ওসবে কান দিলেন না, তার চোখ ফেটে জল আসছে, নিজেও এতিম কিনা। আলিয়া বললেন, কাউরে না পাইলে যে নাগরের সাথে রাইতে আসিল, তার কাছে যাইবার কও না। পুষ্পিতার চোখ ব্যথা করছে। এইটুকু সময়ে অধিক কান্নায় পল্লব ভারী, কথার ঘায়ে দগ্ধ শরীর চলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আমি চলে যাব, তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাজ গড়ায় তুলবেন না। রাহাত আটকে উঠল, ঝট করে চেপে ধরল বোনের হাত, মাথা নেড়ে বলল, না না, তুমি আর কোথাও যাবে না। সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মন খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হবে? কোথাও যাবি না তুই। খোরশেদুল চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়ে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। আজ আর নয়, এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি ঠিক কাকে চাও, স্বামী, সন্তান, সংসার, নাকি এই চরিত্রহীন পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকালো তো দূর, নড়লও না সামান্য, যেন অধিক শোকে গড়া অভঙ্গুর পাথর। শুধু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছড়ালো স্বল্প। ক্লান্ত চোখ চাইল সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না? সালমা স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন। কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বললে খুরশেদ? খোরশেদের কাটকাট জবাব। যা বলেছে তুমি শুনেছো। পুষ্পিতা চোখ মুছল, উথাল পাথাল বকে দীর্ঘশ্বাস ফেলল, আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদ্গ্রীব বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত দ্রুত গতিতে বলে ছুটতে নিলে টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে গেল। নীরব সাক্ষী রইল একটি এই নিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময় সৃষ্টি বিশাল এই ধরিত্রী বরাবর নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভুক্তভোগী। অনুগ্রহের কাদামাটির মতো পিষে ফেলা কলুষিত সমাজের দয়াহীন রীতি। সে রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই। সময়টা বৈশাখের রূপ বদলের। নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরে প্রচণ্ড গরম, তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর, দগদগে করে শরীর ঘামে। আজ 8 দিন পর দোকান খুলেছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টু গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেও হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় ত্রস্ত যা বানানোর যুদ্ধে। প্রায় অনেকদিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হিচড়ে আনা। তীব্রকে দেখলেই তার পৌর হাঁটু কাঁপে, অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলে ছেলেটা চেতে তার স্বাদের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শিরদাঁড়া সবসময় ভেসে থাকে পিঠের উপরে। তবুও আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি, শুধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসলো, পাশ ঘেসে বসলো বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝোলালো সিও বাইকে। ভালো, কই ছিলে এতদিন? গ্রামে গেছিলাম ভাই, বোটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না। এতদিন ওখানে বেরিয়েছি, অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুংটুং শব্দে টং তখন আলোড়িত। মিরাজ জলের বোতলে ছিপি খুলল, ঠোঁটে বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলে কেন? আর একটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুয়ে এলেন করিম। আইঢাই ভাব করে বললেন, আসলে বউ পুয়াতি, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ওর যত্ন আত্মের জন্যেই। পথিমধ্যে মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভেবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোল গোল চোখে ওনার আগা মাথা দেখলো, দাড়িতে পাক ধরেছে, চামড়া কুচকেছে, এই বয়সে আবার বাচ্চা। শাফিন এক ধাপ এগিয়ে মুখের উপর বলে বসলো, তোমার না আগের আরো 6টা ছেলে মেয়ে, এখন আবার? এইবার তো চাচিরে রেখাই দাও, বুড়া হইতেছ, বাপ আর কত? এই তোমাদের জন্যই দেশের জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না। করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল। তবু রাগ করার স্পর্ধা তার নেই। চুপচাপ হজম করলেন কথাগুলো, চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন।
তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর, শুভ্র ললাটে গুটিকতক ভাঁজ, সূক্ষ্ম চাউনি ছুটে যাওয়া যানবাহনে। ওইভাবে গরম চায় চুমুক দিল সে। বাকিরা গল্পে ব্যস্ত হলো, হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়ল এক একজন। করিমের শান্ত টং মুহূর্তেই কেমন টকবগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলে চিরচেনা সেই রসিকতা ওদের। সিটি বাজানো আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে, এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়াসঙ্গী বনেছে, নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে, উল্টোপাল্টা কি করে বসে আবার বন্ধুমহল আড়ষ্ট সেই আশঙ্কায়। শাফিন ওর যাওয়ার কথা তুলল, মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই। প্রত্যেকে আশ্বাস দিল, তাতে শুধু তীব্র নিরুত্তর বসে, তামাটে নষ্ট, সম্মুখে দাঁতে কাটা, বিড়াল অক্ষী উদাসীন চেহারায়, কোনো কিছু চিন্তা, কোনো দক্ষ ধ্যান। শাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতেই চুপ থাকে না, আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এপাশে এলো, পিঠে হাত রাখতেই খানিক চমকে চাইলো তীব্র। শাফিন অবাক হয়ে বলল, কিরে চমকে উঠলি কেন? কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। শাফিনের সন্দেহ বাড়ে। চুপ থাকা দলের দিক চেয়ে ভ্রু উঁচায় মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। শাফিন মাথা চুলকালো, বুদ্ধি আটলো তীব্রর মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো, দুষ্টামি করে বলল, কিছু ভাবছিলি না? কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি, কি যেন, পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানোর মজা করতে বলেছিল শাফিন, অথচ ঝট করে চাইলো তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শুধালো, তোর এমন কেন মনে হলো? শাফিন কাঁদ না চায়। এমনি। কেন, সত্যিই বললাম নাকি? তুই তুই মেয়েটাকে নিয়ে ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো। ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলে কি তাই? তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু? প্রেমও করিসনি? লাইক লাভ এট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহী চোখ মুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমনভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই শাফিন মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেমাটিক ভঙ্গিতে দেখালো, গাইস ভাবো, একটা অন্ধকার রাত, বাইরে বাজ পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি, আমাদের নায়ক বিট্টু ওরফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তারপর তারপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনের। সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিক হা করে চেয়ে আছে সে। আহ, কি দৃশ্য, কি অমায়িক সিন! আনন্দে বৃষ্টিরা নাচলো, বাতাসে শস্য শব্দে গান বাজলো, চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। কে তোমায় সাজিয়েছে এত অপলকে? দারে দুম নারে নারে নারে। তীব্রর মানুষপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সেই ভিতর চাহনি কম্পিত একজোড়া অধর এলোমেলো চুল। কল্পনা বিস্তর হওয়ার আগে চট করে চোখ খিচে নিল সে। শাফিন হাত দিয়ে গিটার বাজানোর ভং ধরেছে, বাকিরা মাথা ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটায় বিরক্ত হয় তীব্র, রেগেমেগে ধমক দেয়, থাম। সহসা থামলো ওরা। করিম ঠোঁট চেপে হাসছিলেন, শশব্যস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোথেকে? আসেনি না, কারো দিক চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিক তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি? শাফিন দুপাশে মাথা নাড়ল। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকলে সহমত পোষণ করল। ঠিক ঠিক। আলোচনা স্থগিত হওয়ায় স্বস্তি পেল তীব্র। শ্বাস ছাড়ল ফোঁস করে। তন্মধ্যে শাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, ওই দেখ তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে, পরেছে ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেকদিন পর ওকে দেখলো তীব্র। শাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমলু, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত, আশেপাশে চেয়ে ফিরে তাকালো। অন্য মনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে, সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট ছোট ও কদম হনহনে গতি ধরতে কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো কেন? গুলুমুলু বলায় খেয়েছে বোধহয়। শাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙ্গুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনায় ফেলল। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে, কেন জানে না। রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না, হয়তো প্রথম কোনো আদুরে শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষায় পাথুরে মন একটু নরম হয়েছিল।
বাকিরাও উঠল ওর দেখা দেখি। রাহাতের মুখ বিবর লালছে, অথচ ক্ষুদ্র নাক ফুসছে। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি তীব্রকে শেষ করে মেরে ফেলতো। শুধুমাত্র তার জন্যে আজ 2 দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোটর ভরল পুষ্পিতার আনন্দ মনে করে। সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য হাতটা টেনে ধরল কেউ। চকিতে ঘুরল। ভেজা আঁখি তীব্রকে দেখেই দপদপ করে জ্বলে উঠে হাত মুচড়ে বলল, ছাড়ুন। হা হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্র চেহারায়। হতবাক্সে হতচেতন। শাফিন গোল চোখে সবাইকে দেখল, বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে। দলের কনিষ্ঠদের আদেশ করল, তোরা টগে গিয়ে বস, আমরা আসছি। টাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আর ও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয়। আরও বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না। আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আওড়ালো রাহাত। বনের শোকে দিশেহারা, যেন এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশমাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা অষ্টপুট নিঙ্গরে বিলম্বহীন কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুঝের ন্যায় মুখ চাচাই করল বন্ধুদের সাথে। রাহাত নাক টানল। গোল গোল কপলে চটপটে অশ্রু হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম। ছোট আপুর কথার কখনো অবাধ্য হয়নি, কিন্তু এবারও মানা করার সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙা শোক, অথচ পুরো বিষয় মাথার উপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনো ছাড়ল না। শুধু মেন রাস্তা থেকে টেনে নিয়ে এলো একপাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে 2 বাহু ধরল। কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো ক্ষতি করিনি, তাহলে? রাহাত আর্দ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট আপুরও ক্ষতি করেছে। আপনার জন্যে আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেলো, বিহবল হয়ে বলল, আমার জন্য? আমি তো তোমার ছোট পুকে চিনি না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যে বলছেন কেন? আপনি তো 2 দিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরতও দিয়েছেন। প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে। তীব্র কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময় বাকিদের দৃষ্টিতে মুশফিকের জিভ ফুঁড়ে বেরিয়ে আসে। পুষ্মিতা? মিরাজ ছটফট কণ্ঠে বলল, পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল, আজকে 2 দিন হয়েছে আপু চলে গিয়েছে। আমাকে এখন কেউ আদর করছে না। আমার আম্মু শুধু কাঁদছে। আমার আজ আব্বুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও এক দণ্ড মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না বাঁধাচ্ছে। আপনি কেন এমন করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কখনো কিছু বলেছে? কোনো ক্ষতি করেছে আপনার? শাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর বউ ভাত। হিসেব কষলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী আসলেই এত গোল? ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে। চেপে রাখতে পারল না, জিজ্ঞাসা করলো, তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা ঝাঁকালো রাহাত। চক্ষু কটরে টলটলে বাড়িথি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে 2 নয়ন ফ্যাল করেছে। ধাতস্থ হতে সময় নেয়। জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়, তোমার আপু কোথায় জানো? রাহাত পুনর্বার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, 2 পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না। আমাদের সব আত্মীয়রা বিয়ে খেতে এসেছে। তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না, কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই এক কারণেই অমন গভীর রাতে মেয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন। কারণ জানতো এসব জানাজানি হলে বদনাম রটবেই, যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময় আশেপাশে একটা কাকপক্ষীও তো ছিল না। তাহলে জিজ্ঞাসা করলো, তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছে। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আমার আপুকে বাজে বাজে কথা শুনিয়েছে। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতে মিরাজ খটমট করে বলল, শালা, এটা আবার কেমন বাপ, কেমন ফ্যামিলি? মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহরে কিছু চেনে না। ঘটনা হয়ে গেল 2 দিন, অথচ মেয়ে এখনো ফেরেনি আর বৌভাত খায়। আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলল, আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়। আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বুধ
সেখান হতে ছিটকে পড়ল কথাটায় বজ্রাহতের ন্যায় বলল, কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগেই মারা গিয়েছেন। আমি দেখিও নি ওনাকে। খালু কোথায় কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসায় থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশুতি তো ওভাবে বের করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। আমি এখন আপুকে কোথায় পাবো? চোখের চাহনি থমকে গেল। তীব্রর মূর্তির ন্যায় শক্ত বনে রইল। আবিল অক্ষী অনর নিশ্চল নিষ্প্রভ, শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তমসা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল তবে? ফিরতি জবাব এলো না, তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায়। একে ওদের করা সমস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এইভাবে শাস্তি পেল। সবার আদল সংকীর্ণ হয় নিমিষে। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, হাতের হাত ধরে বলল, এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন। গলায় গুনগুন গান, ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে। এসে ঘাড় ফেরালেন তিনি। মোটা শিখের ওপাশে বকখাটে বিট্টু মাস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকুট ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম। বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম বিটু ভাই। তীব্রর দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের একধার তর্জনী নখে চুলকে বলল, কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যৎ সামান্যতেই ঘাবড়ে গেলেন হাকিম। চোরামনে সশব্দে বাজল কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতা আর বিট্টুকে জড়িয়ে দুদিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে সেসব কি ওর কানে চলে গেল? জেনে জানি তো উনি মূল হোতা এসবের। সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে সর্বনাশ। তবে যে হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না। ঢোক গিলতে গিলতে কেচি গেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই চোখ গেল বাউন্ডারি ঘেঁষে থাকা মিরাজ, শাফিন, মুশফিকের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ ধক করে উঠল অমনি। এবার যা বুঝার বুঝে গিয়েছেন। বদমাস পিচ্চিটা নির্ঘাত গিয়ে নালিশ ঠুকেছে বিট্টুর কাছে। ঠুকবেই তো, দুলাভাই লাগে না? হাকিম মনে মনে খেপে গেলেন রাহাতের উপর। ইচ্ছে করলো একটা কষিয়ে থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তে চিন্তায় পড়লেন নিজেকে নিয়ে। এবার কি হবে? বিট্টু মাস্তান তো আর ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে ঘামছে। সংকীর্ণ চোখে তীব্রর দিকে চাইলেন। সে খুব শান্তভাবে দাঁড়িয়ে, আদলে লেশমাত্র উদ্বেগ নেই। অমন শান্ত গলাতে মিরাজকে বলল, বিল্ডিং এর সব কটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবি এখানে। 5 মিনিট সময়, যা। ও ঘাড় দোলালো। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঢুকলো বাড়ির ভেতর। হাকিমকে দেখে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসলো। বিট্টু মাস্তানের সাথে সাথে তার গ্যাংও পরিচিত। সুকু যে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখায় চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যেভাবে ছিল হুলস্থুল বাঁধিয়ে নেমে এলেন। এমনকি খোরশেদুলরাও আছেন। গ্রাউন্ড ফ্লোর মুহূর্তে ভরে গেল মানুষে। খোরশেদুলের পরনে এখনও নতুন পাঞ্জাবি। মেয়ে জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা, পলাশ দুজনাই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে এদের কেউ চিনে। সামনাসামনি প্রথম হলেও দলবলে ছবি দেখেছিল। আবার আলিয়ার মুখে ওই দিন ভোরে সব ঘটনাও শুনেছে। পুষ্পিতা বিট্টু দুজনকে জড়িয়ে যে কুৎসা রটেছে নির্ঘাত, সেই নিয়ে কিছু করতে এসেছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন ও না ফাঁসলেই হলো। সালমা বেগমের হুট করে জ্বর এসেছে, একেবারে হাড় হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত 2 দিন ধরে একটা দানাও তাতে ঠিকঠাক কাটেনি যে। কেটে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুরবাড়িতেও যেতে পারেননি। বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খোরশেদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো, নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি। সালমা পুষ্পিতার শোকে আত্মরা হলেও ওদের মিথ্যে সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি। জানেন কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খোরশেদুল চান না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলিয়া, মহিদুল সাহেব আর 2-4 জন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখানে। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন খোরশেদুল। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ চোখ গেল শাফিনের কাছে দাঁড়ানো রাহাতের দিকে। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন উনি। তার ছেলে বেয়াদবগুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে আসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিকে দেখলো, সে ইশারায় বোঝালো যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তেই ছেলের দুবাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করেছিলে? রাহাত হা করার আগেই শাফিন সমগ্র গ্রেট টান মেরে একপাশে নিয়ে গেল।
শব্দে থেমে চকিতে চাইল দুজন। এবার পুরো দস্তুর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনো রূপটুটা শব্দ নেই। আলেয়া বানু ছেলেকে ফিসফিস করে শুধালেন, এরা কেরা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাহনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন চারজন তাগড়া যুবকের পানে। মামুন শাহ তীব্র এসেছে শুনেই নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরো বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন ওসব, কি খেলা দেখবেন কে জানে। তিনি দোয়া দরুদ পড়ে ত্রস্ত কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হু হাঁ করল না, সোজাসুজি হুকুম ছাড়ল। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিকে দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে, কপালে আজ শনি আছে তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বইয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না, এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হতে আসবে। ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর ওসব শুনে অমন মেয়েকে বাড়িতে রাখা যায়, তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা, কিন্তু এখন কি হবে। শেষমেশ বিপদে পড়বেন নিজেই। হাকিমের দেহ নড়বড়ে তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় ওষ্ঠাগত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতে কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাহনি প্রকট হলো এবার। তুতলে বললেন, বিট্টু ভাই, আমি কিছু করেছি? তীব্র সেই উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিকে আঙ্গুল তাক করে শোধালো, ওর বোন পুষ্পিতা চিনিস তাকে? হাকিম সহ আরো একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিকে দেখলো। তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি ঘটছে আগামাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মুছে। নতুন বরের সামনে কিছু ঘুরতে সাপনা বের হয়। হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভ্রু নাচালো। চিনিস? ভয়ে ভয়ে মাথা দুলালেন উনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? কাউকে বলিনি। তীব্র ছোট করে বলল, আজব, কেউ বললো না, তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠরোধ হয়ে আসছে কোনো রকমে বললেন, আপনার গাড়ি থেকে নামতে দেখছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই? এটাই বুঝেছিস? মানে আন্দাজ করেছিলি, এই তো? হাকিম দিশাহীন, কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যে বললেও পার পাবে না। তীব্র নিশ্চয়ই আটঘাট বেঁধেই ধরেছে তাকে। এবারেও আতঙ্কে মন্থর বেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো। শাফিনকে বলল, শাফিন, মানুষ আন্দাজ করে কোথা দিয়ে? সে ফটাফট বলল, মাথা দিয়ে। তাহলে তো ওর মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? তিনজন প্রফুল্লতায় আওড়ালো। অবশ্যই। অথচ আতঙ্কে কাঠ হয়ে এলেন হাকিম। পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপালে। তীব্র বলল, পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দেব? এক কাজ কর, আশেপাশের যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করা আমার তাদেরও কর্তব্য। মুশফিক মিরাজ ঠোঁট চেপে হেসে ছুটে গেল। হাকিম ধরফর করে বলতে গেল, ভাই, আমি আর। আগুন চোখে চাইলো তীব্র। ওখানেই আটকে গেলেন তিনি। চাহনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণেরও স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে এলো। হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানকার। গেটের ওপার এপারের মাঝামাঝিতে তীব্রদের রেখে দুপাশে গাদাগাদি হলো। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন। আহাজারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিল ওসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? তার সুপ্ত হা হুতাশের মধ্যে আচমকা তীব্র ওনাকে নিজের দিকে টেনে ঘোরালো। বাক্যব্যয়হীন প্রকাণ্ড এক থাপ্পড় মারল গালে। হতচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লেন নিচে। আটকে উঠল সকলে। মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন, যেন ঘুষিটা ওনার লেগেছে। যেই মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান। এই নাপিত! স্থূল কণ্ঠের ডাকে ছেলেটি নড়ে চড়ে চাইল। জজি ভাই। তীব্র হাকিমের দিকে আঙ্গুল তাক করে বলল, মাথা ন্যাড়া কর ওর, কুইক। হাকিম ছটফট করে পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলেন মামুনের নিকট, কিন্তু সে লোকের এক পা আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্রর আগেভাগে বলে রাখাতে মিরাজ মুশফিককে সেলুন থেকে বগল দাবা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটখাটো হলেও মাথা নেড়ার করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা। বিধিবাম উঠতেও পারল না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরল শাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তে। মাথার তালুতে খুরের টান পড়তে হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন। সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটল রাহাতের।
50-এর অধিক মানুষ দুপাশ ঘিরে তীব্র পায়ের উপর পা তুলে পাতানো চেয়ারে বসে লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোয়া ওড়ে, সাথে বাতাসে ওড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হওয়ার ক্রন্দন। অশ্রুসজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব। এক পাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি, মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালির দোয়াত তুলল, চিপি খুলে উপর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর উপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপটে দিল ধবধবে সাদা চুন। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি, চেয়ে থাকলেন নিহতের ন্যায়। হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর উপর সে কান্নার প্রভাব পড়ল না, উল্টে চোখ বুজে বিশাল শ্বাস টানল সে। কেন যেন মনে হচ্ছে কান্না পুষ্পিতা মেয়েটার কান্নার কাছে কিছু হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপে সে নিশ্চয় আরো বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল, আদেশ করল, ছবি তোলোর। অর্ধমাথা আর ন্যাড়া আর মুখ ভর্তি চুনকালি মাখা হাকিমের ফটাফট ছবি উঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিমূর্ত, বিধ্বস্ত। তীব্র চিবুক মটমট করে উঠল, বলল, সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম? সেখানে আন্দাজ কর, একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি। ভাব তবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করছে রাহাতের। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল তরিত। বাবার চোখ রাঙানো দেখে নিভে গেল ছেলেটা। তীব্র ঝট করে ঘাড় কাত করে চাইল মামুনের দিকে, অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসে ওর পায়ের কাছে বসে পড়লেন। হাহাকার করে বললেন, আমি কিছু বলিনি ভাই, মেয়েটাকে যা বলা সব আমার বউ বলেছে। আমি বারণ করেছিলাম, শোনেনি। আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন, নিজে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তীব্র বিরক্ত গলায় বলল, পা ছাড় শালা, না হলে এক লাথিতে মাজা ভেঙে দিব। মামুন হুমকি শুনেও মানেনি। অমন দুহাতের মাঝে তীব্রর এক পা জড়ো করে বসে রইলেন। তীব্র চচুট শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি? মামুন কেঁদে ফেলেছেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন, না ভাই, আপনি মাফ না করলে আমি ছাড়বও না। তীব্রর তেরা রকটা সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সহসা ঠিকরে পড়লেন মামুন, হকচকিয়ে উঠল বাকিরা। তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল। ত্রাসে জুবুথুবু ডলির দিকে দেখলো এক পল, সদর্পে জানালো, বলল, মহিলা মানুষকে আমি কিছু বলি না, গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন। কি দেয়া যায়? তীব্র বা হাতে থুতনি ঘষল, নাটক করলো, ভাবছে। ডলির গলবিল তখন মরুভূমি। আশপাশ চাইছেন ভীত নজরে। যেখানে বিল্ডিং এর সবার উপর তিনি চুরি ঘোরান, সেখানে এত ভাড়াটিয়ার সামনে একই দুর্দশা আজ। তীব্র চট করে বুদ্ধি পেয়েছে, এমন ভাবে বলল, হ্যাঁ, মেয়েটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবি, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ, রান্না বান্না, কাপড় কাচা, সব মানে সব। রাজি? মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল, রাজি, আমি রাজি। তীব্র চাইতেই ডলি শুষ্ক চেহারায় মাথা কাত করলেন, মিনমিন করে বললেন, আমিও রাজি। তীব্র কলার ছাড়ল না, যেন ছুড়ল মামুনকে। রোগাশোকা লোকটা খানিকটা পিছিয়ে গেলেন। এদিকে পলা সাহা করে সব দেখছে। একই রকম বিস্মিত আলিয়া বানু ও তীব্রর এক একটা দর আওয়াজ, নির্ভীক চিত্ত দেখে ভ্রান্ত তারা। তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো, এসে থামলো একদম খোরশেদুলের মুখোমুখি। তৎক্ষণাৎ দৃষ্টি নামালেন তিনি। ডানে বামে এলোমেলো পাতা ফেললেন। তীব্র ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, তোকে কি করা যায় বলতো? খোরশেদুলের দেহ শক্ত হয়ে গেল। পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে তুই ডাকটা অবিলম্বে হজম হলো না। তিনি চুপ থাকলে ওপাশ থেকে আলেয়া খেপে বললেন, ওই পোলা, তুমি আমার পোলার লাগে এমন কথা কও কোন সাহসে? তুমি জানো হে কেডা? কত নামি দামি লোকে গো লগে আমার পোলার উঠা বস। তুমি জানো 2 দিন গো ছোকরা এক থাপ্পড়ে সিধা বানাইয়া দিমু। খোরশেদুল চসূচক শব্দ করলেন। তার মা এখানে থাকে না, তীব্র সম্পর্কে জানেও না কিছু, আর তাই জন্য এমন ফটর ফটর করছে। কথার মধ্যে তীব্র লাল চোখে সজোরে ধমক দিল, এই বুড়ি চুপ। বক্ষ ছ্যাদ করে উঠল বৃদ্ধার। আতকে উঠলেন একরকম, শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেঁষে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে। খোরশেদ জিবে ঠোঁট ভেজালেন। পরিস্থিতি সামলাতে বললেন, আমি আমি কি করেছি? তুমি কেন আমাকে? পেছন হতে সাফিন পুরু কণ্ঠে শুধরে দিল, তুমি না আপনি। এই এরিয়ায় বিট্টুকে তুমি বলার সাহস কেউ করে না। খোরশেদুল বিঘ্ন পেয়ে থামলেন। আমতা আমতা করে বললেন, আপনি এভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছুই করিনি। পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল, তাই না? আমি ওকে আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাইয়ে পরিয়ে বড় করেছি। আপনি হয়তো সবই জেনে গিয়েছেন এতক্ষণে।
তাহলে আমি কেন নির্দোষ সাজবো বলো? তীব্র এমন ভাব করলো যেন কানের এক পাশ দিয়ে চলে গিয়েছে সব। খোরশেদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শুধালো। রাহাত, তোমার বাবা কিছু করেনি ওই দিন? রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো। তার চোখ মুখ সহায়হীন। বাবার দোষ তার সামনে বলার সাহস এইটুকু বাচ্চার হবে না তীব্র বুঝলো। ফোঁস করে শ্বাস ঝাড়ল সে। খোরশেদুলের উদ্দেশ্যে বলল, তুই কি করেছিস আমি জানি। বললে আব্বা বোঝার ক্ষমতা বিট্টুর আছে। এলাকার সকলের হাঁটু কাঁপানোর যোগ্যতা কারো এমনি এমনি হয় না। শুধু রাহাতের বাপ বলে তোকে কিছু বললাম না। তবে হ্যাঁ, মেয়েটা ফিরবে কি না জানি না, ধর ফিরল, আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে, সেদিন বিট্টু ভুলে যাবে তুই মানুষ, মনে করবে তুই ফুটবল আমি রোনালদো। তারপর লাথ এ গোল পোস্ট থেকে ও গোল পোস্টে নিয়ে যাব তোকে। ঢুকেছে মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতা কল্পনাও করেননি খোরশেদুল। অপ্রত্যাশিত অপমানে কাটা হয়ে রইলেন। ভেতরে ভেতরে ক্ষিপ্ততার অনলে অঙ্গার হলেও টু শব্দ করলেন না। প্রথম দিনই সেই চায়ের দোকানে বিট্টু মাস্তানের যে বায়োডাটা পেয়েছিলেন তাতে চুপ থাকা ছাড়া কিচ্ছু করার নেই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে ওনার মতো সাধারণ মানুষের ক্ষমতা কি? বাধ্য হয়ে দাঁত চেপে হজম করলেন কথাগুলো। উত্তরে ওপর নিচ মাথা নাড়ালেন কেবল। শ্বশুরের এমন অপমানে পলাশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে পাথর বেশে দাঁড়ানো মিথিলাকে বলল, আশ্চর্য, এই ছেলে কে? এভাবে তোমার বাবাকে কথা শোনাচ্ছে কেন? দারোয়ানকে ন্যাড়া করে চুল ফেলে মুখে কালি মাখছে, বাড়িওয়ালাকে লাথি মারছে। হোয়াট হ্যাপেন টু ইউ? আর কেউ কিছু বলছে না? পুলিশে খবর দাও না। মিথিলা চাপা কণ্ঠে বলল, চুপ থাকো, তুমি ওকে চেনো না। তীব্র কপাল কুঁচকে শব্দের উৎস খুঁজতে তাকালো। মিথিলার সঙ্গে চোকাচোকি হতে ভ্রু দুটো এঁকে বেঁকে এলো। এবার কিছু মনে করার চেষ্টা করলো মিথিলা। থতমত খেয়ে আগেই চোখ নামিয়েছে, কিন্তু তীব্র থেমে থাকলো না। অনিশ্চিত কণ্ঠে আঙ্গুল উঁচিয়ে বলল, তুই নাহিদের গার্লফ্রেন্ড না? মিথিলা চমকে উঠল, থমকে গেল, চাইলো হতভম্ব গোলাকার চোখে। স্বামী, বাবার সাথে এত মানুষ, এদের মধ্যে গুন্ডাটা বেফাস কিছু বললেই সে শেষ। হা করার আগে তীব্র শব্দ করে হেসে ফেলল। হাসিটায় মস্তিষ্ক সহ কেঁপে উঠল মিথিলার। তাকে বিমূঢ় করে দিয়ে তীব্র উঁচু কণ্ঠে বলল, পুষ্পিতাকে আমি চিনতাম না, আগে কখনো দেখিও নি। তবে ওর সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা মিথিলা। সকলের বিক্ষিপ্ত শস্যব্যস্ত চাহনিগুলো সে নিক্ষেপ হলো তীব্রর তর্জনীর উপর। নিশানায় থাকা মিথিলার মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে, বক্ষস্পন্দন রুদ্ধ। ওখানে পলাশ আর্তনাদ করে বলল, কি চাতা পড়ছেন? মিরাজ বলল, যা থানা, এই মিথিলা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু নাহিদের সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা দামি দামি গিফট হাতিয়েছে। এই যে এই এলাকায় এসেছিল ওর কাছাকাছি থাকবে বলে, কিন্তু যেই নাহিদের থেকে ভালো করে দিয়ে সম্বন্ধ এলো অমনি ওর সাথে ব্রেকআপ। ওইদিকে আমাদের বন্ধু এর জন্য খেয়ে কেটে মরছিল, তাই আমরা চাইছিলাম একে তুলে নিয়ে নাহিদের সঙ্গে বিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পিতা মেয়েটাকে বলে নিয়ে গিয়েছিলাম, আর যখন বুঝলাম তখন ফেরত পাঠিয়েছি, তাও একেবারে অক্ষত অবস্থায়। অক্ষত মানে তোরা যা ভাবছিস তাই। যে হারামজাদা এর মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানেই পুঁতে ফেলবো আমি। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগারটাকে বল, কিন্তু ওই মেয়ের দোষ, ওকে না। তীব্রর কথায় খোরশেদুলের পৃথিবী দুলে উঠে। স্তব্ধ লোচনে মেয়ের পানে চাইলেন। মিথিলার চিবুক তখন গলায়, কুণ্ঠায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। পলাশ উষ্মায় থরথর করে উঠল। ওর কোনই চেপে নিজের দিক ফিরিয়ে বলল, এসব সত্যি? মিথিলা সজল চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সাফাই দিতে বলল, আমার কথাটা শোনো। তীব্র কানের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল ঝাড়ে অনীহ গলায় বন্ধুদের বলে, এখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই, চল। তারপর বাকিদের দিকে চেয়ে শুধালো, আর কেউ কিছু বলবি? মামুন শাহ মাথা নাড়লেন সবার আগে। তীব্র সাঙ্গপাঙ্গ সমেত পা বাড়ালো, হঠাৎ দাঁড়িয়ে ফিরে চাইল, আঙ্গুল উঁচিয়ে তর্জন দিল, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই মেয়েকে কেউ কিচ্ছু বলেছিস, সেটা ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। ভীত মানুষগুলোকে পেছনে ফেলে হনহনে কদমে বাড়ির আঙিনা ছাড়ল তীব্র। সে যেতেই এতক্ষণে শান্ত থাকা পরিবেশ মুহূর্তেই সরব হয়ে উঠল। চাপা গুঞ্জন ঝমঝমিয়ে বাজলো গীতিবিতানের ন্যায়। সবার বক্রচাহনি ক্রমে ক্রমে মিথিলাতে বর্তালো। কানাঘুষা চলল সেদিনের মতন। ডলি বন্নিতে ঘি ঢেলে বললেন, এর মানে আপনার মেয়ে এসবের মূলে? ছি 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 ছি, কি লোভ, কি লোভ! এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়া, তাও আবার কোনটা ছেলের সাথে প্রেম। আর কি কি করেছে কে জানে। শুধু শুধু পুষ্পিতা মেয়েটাকে কথা শোনালাম ওই দিন। খোরশেদুল বাকরুদ্ধ, মাথায় অনাকাঙ্ক্ষিত বাজ পড়ার তোপে
দৃঢ়ীভূত তিনি। আলেয়ার মুখ বন্ধ। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কি বলবেন? ডলি বেগমের সাথে আরো কজন গলা মেলালেন। মিথিলার জমিন কাঁপছে। সে কাতর চোখে স্বামীর দিকে চাইল। পলাশের কটমটে চাহনি, পায়ের জুতোর উপর আশেপাশের কথাবার্তা সব স্পষ্ট আসছে কানে। ক্রোধে লাল হয়েছে মোটা নাক। মিথিলা তার হাবভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। ভয়ে ভয়ে হাতটা ধরতেই পলাশ স্ফুলিঙ্গের ন্যায় ফুলকি তোলে। একেবারে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় বাহু। মিথিলার বক্ষ থামে, ধরফর করে। হৃদয় কম্পিত কণ্ঠে কিছু বলতে চাইলে আটকে দিল পলাশ। সবার সামনে মুখের উপর আঙ্গুল তুলে বলল, তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। সকাল 9টা বেজে 20 মিনিট। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে শহুরে আবহাওয়া তারুণ্যে মেতে। ঝরঝরে গন্ধ বহে। ব্যালকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নুহা বিছানায় আধা শোয়া। শক্ত পায়ায় পিঠ ঠেকিয়ে মাথায় এক হাত চেপে বসেছে। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছে তাই। সে চোখ বুজেছিল। কামরায় হঠাৎ কারো পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়েশা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নুহা মাকে দেখে নড়ে চড়ে বসেন। বাবা জয়নালউদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটা বেসরকারি ব্যাংকে চাকুরিরত। সকাল 10টায় রোজকার অফিস। এই তো সেজন্যই তৈরি হচ্ছেন। নুহার পূর্ণ দৃষ্টি তখন আয়েশাতে। পরনে সাদামাটা সুতির শাড়ি। কুচিগুলো একটার উপর আরেকটা নিপুণ হাতে গাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারার টকবগে জৌলুস এখনো ঠিক চোখে লাগার মতন। কিন্তু আয়েশা রহমান একবারও মেয়ের দিক দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞাসা করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনো কেমন গোমরা মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখাভাবের এমন অবস্থা নুহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি সামলিয়ে হারিয়ে একা হাতে একটা মেয়ে সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নুহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আজ করতে আগ বাড়িয়ে শুধালো, লাঞ্চ নিয়েছো আম্মু? আয়নার মধ্যে থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।